তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসলাম। মাঝখানে আমাদের ইলেকট্রিসিটি না থাকায় একটু ইন্টারাপশন হয়েছিল, তো আমরা আবার ক্লাসে চলে আসছি। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? ওকে, তো আমরা কিছুক্ষণের মধ্যে মেডিটেশনে চলে যাব। মেডিটেশনের মধ্যে আমরা ডুব দিব, আমাদের নিজেদের মধ্যে ডুব দিব, মনের মধ্যে ডুব দিব। সোজা কথা যদি বলি, আমরা মনের সাগরে ডুব দিব। তো মেডিটেশনের নিয়মটা আমি আবার একটু বলে দিই যারা নতুন আসছো। তার এর আগে যে আপনি বললেন কয়বার বলি আমি করব, এটা আমি মনেই রাখতে পারি না। আচ্ছা আচ্ছা, মনেই রাখতে পারো না? আচ্ছা, ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমি পারি না, প্রথমে বলবে আমি বিশ্বাসী, আমি সাহসী। হ্যাঁ, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। সবাই একবার বলি, সবাই বলো তো দেখি। আমি বিশ্বাসী, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমার জীবন আমি করব, আমার জীবন আমি করব। কোথায়? সবাই তো বলে নাই। আবার বলো, আমার কান ফাটায় ফেলো, আমার কানে হেডফোন আছে। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। ওকে, ওয়াও ওয়াও, গুড, থ্যাংক ইউ। তো এই কথাটা যত বেশি করে বলবে, ব্রেন তত তোমার মঙ্গল কামনার জন্য ব্যস্ত হয়ে উঠবে। এটি হচ্ছে ব্যাপার। ব্রেন তত তোমার মঙ্গল কামনায় ব্যস্ত হয়ে উঠবে। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, করব, আমার জীবন আমি করব। জি, ওকে। তো এখন আমরা মেডিটেশনে যাব। তার আগে আমি মেডিটেশন কিভাবে করবে আমি ছোট্ট একটু রুলস বলে দেই, কারণ অনেকে এটা নতুন যারা আসছে, যারা আগে কখনো করো নাই, তারা হয়তো নাও বুঝতে পারো। তো তাদের জন্য আমি রুলসটা আবার একটু মনে করে দিচ্ছি। খুব সহজ, একটা অডিও বাজবে কোয়ান্টাম মেথডের। বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত আমাদের শ্রদ্ধেয় গুরুজি শহীদ আল বুখারী, উনি কোয়ান্টাম মেথডের প্রবর্তক বাংলাদেশে। তো উনি এই মেডিটেশনটা বাংলাদেশে প্রচলিত করেন। তো বর্তমানে মেডিটেশন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীব্যাপী বিখ্যাত। যুগে যুগে মেডিটেশন ছিল, তাই না? বড় বড় মনীষী যারা ছিলেন সবাই কিন্তু মেডিটেশনের মাধ্যমে সিদ্ধি লাভ করতেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন। মেডিটেশনের বাংলা অর্থ কিন্তু ধ্যান। তো হেরা গুহায় উনি কিন্তু ধ্যান মগ্ন থেকেই কিন্তু কি মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, তাই না? জিবরাইল আলাইহিস সালাম যখন আয়েশা প্রথম ওই কোরআনের সে বাণী নিয়ে আসলেন, তখনও কিন্তু ধ্যান মগ্ন ছিলেন উনি। তো তারপরে গৌতম বুদ্ধ বলো, তাই না? তারপরে তুমি অন্যান্য যত মনীষী আছে, সবাই ঋষি মনীষী যারা আছেন সবাই কিন্তু কি ধ্যান মগ্ন অবস্থাতেই ওনারা কি পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত কি এই সৃষ্টি, ওনারা কিন্তু ওনাদের মাধ্যমে কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু হয়েছে, ওনারাই কিন্তু নিয়ে আসছেন সেগুলো। এই জন্য মানুষকে ধ্যানী মানুষ কিন্তু কখনো ভুল কাজ করেন না। এটা হলো বাস্তব সত্য কথা। ভুল কাজ করার আগে উনি অনেক ভাবার চিন্তা করার সুযোগ পান, সময় পান। আর যারা ধ্যান করে না, তারা তো বেশিরভাগই কি সহজে সিদ্ধান্ত নিতে পারে না, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। তারা কিন্তু কি ভালো কাজ করতে গিয়ে মন্দ কাজ করে ফেলে, খারাপটা করে ফেলে। এই জন্য তুমি শিক্ষার্থী, তোমার লাইফটাকে গড়ার জন্য এখন উপযুক্ত সময়। তুমি যদি ধ্যানী হও, তাহলে তোমার জীবনে তুমি কিন্তু মিসগাইডেড হবে না। এটা হচ্ছে নাম্বার 1 টেকনিক। তো ধ্যানটা করবো কিভাবে? একটা অডিও বাজবে, একটা অডিও বাজাবো। অডিওতে শ্রদ্ধেয় গুরুজি উনি কথা বলবেন তোমাকে, শুধু তুমি কথাগুলো শুধু চোখ বন্ধ করে শুনবে। উনি যা যা করতে বলেন, প্রথমে বলবেন জোরে শ্বাস নিতে, তুমি দ্রুত শ্বাস নিতে হবে, শ্বাসটাকে ধরে নিয়ে আস্তে 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 ছাড়বে। উনি যতবার বলবেন ততবার শ্বাস নেবে, ধরে রাখবে, পেটের ভিতর শ্বাসটাকে আটকে রাখবে। আটকে রেখে ধীরে 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 নাক দিয়ে ছাড়বে, মুখ দিয়ে না। তুমি নাক দিয়ে শ্বাস নেবে, মুখ দিয়ে ছাড়বে। আমরা তো সাধারণত নাক দিয়ে নিয়ে নাক দিয়েই ছাড়ি, কিন্তু এখানে তোমাকে একটু উল্টা কাজ করতে হবে। নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে। এই কাজটা আমরা করব। ওকে, আমি কয়েকদিন মেডিটেশন করেছিলাম। জি জি। তো স্যার আমি প্রত্যেকদিন মেডিটেশন করি। শ্বাস নিয়ে মুখ দিয়ে বের করতে আমিও করেছিলাম। স্যার আমার রুটিনে লেখা আছে 30 মিনিট আমি মেডিটেশন। হ্যাঁ, তো এই শ্বাস প্রশ্বাস নিব অনেকবার শ্বাস প্রশ্বাস নিব, প্রায় 4-5 মিনিট। 4-5 মিনিট শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমাকে কি করা হবে? সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে নেওয়া হবে। তোমাকে গুরুজি সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে নেবেন, মনে থাকবে তো? এই সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে উনি কিন্তু তোমাকে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে
তারপরে কথা বলা শুরু করবে। কি কথা? ওই যে বলছিলাম, রাগ, ক্ষোভ, অভিমান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাকে বলবেন, এগুলি শুনতে হবে। তারপর ফাঁকে দেয় উনি কিন্তু তোমাকে ওই মনের বাড়িতে নিয়ে যাবেন। মনের বাড়িটা হচ্ছে সুন্দর একটা ঘর, এমন একটা ঘর, একটা বাড়ি মনে মনে তৈরি করা। ছোটবেলা যেমন বনভোজনে তৈরি করতাম আমরা, এই যে বিভিন্ন পিকনিক খাইতাম, হ্যাঁ, মনে মনে আমরা এই হাড়ি স্যার পাতি। এর আগে হ্যাঁ একটা হ্যাঁ মেডিটেশনে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। না, পরে তো অনেকে আসছে, স্যার তাদের আমি সাথে নেব। একবার দেখার পর ওইটা মেডিটেশন কয়েকদিন শুনছিলাম, জি, পরে আর শুনি নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আবার শুনবে, অনেক ভালো লাগবে তোমার। তো যেটা বলছিলাম, তুমি মনে মনে ফিল করবে আর কি, যে তুমি কক্সবাজারে যাচ্ছ, কক্সবাজার থেকে তুমি হিমছড়ি যাচ্ছ, ঝর্ণার পাশে সুন্দর একটা ঘর তোমার জন্য তৈরি করে রাখছে তোমার আব্বু, হ্যাঁ, যাকে তোমার আব্বু আম্মু তৈরি করে রাখছেন তোমার জন্য। তো ওই ঘরে গিয়ে তুমি এই ঘরে গিয়ে তুমি বসেছো, তোমার মনের বাড়ির ভিতরে একটা দরবার আছে, দরবার কক্ষ, নিয়ন্ত্রণ কক্ষ, কমান্ড সেন্টার আছে। ওখানে তুমি বসে তুমি কি তোমার ব্রেনকে কমান্ড দিচ্ছ, অনেক কথা শুনতেছো, প্রকৃতি নেচারকে তুমি দেখছো, উপভোগ করতেছো, পাখির গান শুনতেছো, তারপর ফুলের সুবাস নিচ্ছ। এইগুলি তুমি ফিল করবে। মানে এমন সুন্দর একটা জায়গা তুমি বাছাই করবে। যেমন আমি যেমন কক্সবাজারকে বাছাই করি, কক্সবাজারে হিমছড়ি উঁচু একটা ঝর্ণার উপরে উঁচু বাড়ি ছিল, সেখানে বাছাই করি। তারপরে কদিন আগে যখন সাজেক বেলি গেলাম, সাজেক বেলি, হ্যাঁ, সাজেক বেলি সুন্দর একটা রুমে ছিলাম, নৌকার বাড়ি। স্যার আমি বরিশালকে হ্যাঁ বাছাই হ্যাঁ, করি। ওখানে করি। যখন ধর্মীয় কোনো মেডিটেশন করি, তখন মক্কা শরীফে চলে যাই। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাকে মক্কা শরীফ দেখার, হ্যাঁ, মদিনা শরীফ দেখার। তো সেখানে মক্কাকে আমি মনের বাড়ি তৈরি করি। তো মক্কা শরীফে আমি ওখানে তোমার এই মক্কা শরীফে মনের বাড়ি তৈরি করে ওখানে কিভাবে যাচ্ছি, তাই না? ওখানে কাবা শরীফে কিভাবে যাচ্ছি, সেই যাওয়ার রাস্তাটাকে আমি আমার রাস্তা তৈরি করে ফেলি, মনের বাড়ির রাস্তা তৈরি করি। তো ওখানে নিজেকে ফিল করি, জিনিসটা এইভাবে। তো যখন যেই মেডিটেশন করবে, যেই ধরনের, ওই ধরনের একটা পরিবেশকে তুমি নিজের মনের বাড়ি কল্পনা করে ওখানে তুমি যাবে। তো গুরুজি তোমাকে ওখানে নিয়ে যাবে। ওখানে গিয়ে শুধু তুমি ফিল করবে কথাগুলো। যখন তোমার বাবাকে অনুভব করতে বলবে, তখন বাবার ছবিটা তোমার চোখের সামনে নিয়ে আসবে। মাকে যখন বলবে, মায়ের ছবিটা নিয়ে আসবে। যখন তোমার শিক্ষকের কথা বলবে, শিক্ষককে নিয়ে আসবে। তোমার বন্ধুদের কথা বলবে, বন্ধুদেরকে নিয়ে আসবে। আশা করি পারবে না? ওকে ওকে Yes, sir. ওকে। জি স্যার, অবশ্যই স্যার। আমরা তাহলে এখন মেডিটেশনে চলে যাব। তো সবাই একটু আমাকে মেডিটেশনে যাওয়ার 1 মিনিট আগে আমাকে শুধু শ্বাস প্রশ্বাসের একটু আমাকে কনফার্ম করবে, যে শ্বাস প্রশ্বাসের রুলসটা একটু 1 মিনিট একটু প্র্যাকটিস করে আমাকে দেখাও তো সবাই। আমাকে একটু দেখাও যে তুমি শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজটি করতে পারতেছো। করো তো দেখি সবাই। মেডিটেশনে গিয়ে না, এমনিতেই করো, মেডিটেশনে না গিয়ে এমনিতেই একটু করো তো। জোরে শ্বাস নাও, আমি শুনি একটু, জোরে শ্বাস নাও। হ্যাঁ, এভাবে না, এভাবে। কে কতক্ষণ শ্বাস পরে ছাড়তে পারো? হ্যাঁ, ধরে রাখবে শ্বাস, ধরে রেখে তারপরে ছাড়বে আর কি। ধরে আস্তে 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 ছাড়বে। খুব কৃপণতা অবলম্বন করবো আর কি আমরা। নিঃশ্বাসটা সারার সময় খুব কৃপণ হয়ে যাব, আর নেওয়ার সময় উদার হয়ে যাব। উদার হবে। শোনো, আমি তোমাদেরকে আমি মিউট করে দিব। তোমরা কেউ কথা বলবে না, আমাকে শুধু SMS দিবে যদি ইমার্জেন্সি কোনো কথা থাকে। ওকে আমার সাথে যদি ইমার্জেন্সি কোনো কথা প্রয়োজন হয়, যদি সাউন্ড না পাও বা কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম দেখা দেয়, শুধু আমাকে তুমি SMS করবে। হ্যাঁ, চ্যাট অপশনে SMS করবে, কথা বলবে না। আমি তোমাদের সবাইকে মিউট করে দিব। ওকে ওকে স্যার। ওকে। আর যে সাউন্ড না পাও, শুধু আমাকে বলবে স্যার সাউন্ড পাচ্ছি না। স্যার চ্যাট অপশন কো অফ করা? এখন অন করা আছে, দেখো। তো আমি বিসমিল্লাহ বলে আমরা শুরু করছি। চমৎকার একটা মেডিটেশন আজকে আমরা উপভোগ করবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। চোখ বন্ধ করে রাখতে হবে কিন্তু, গুরুজি যখন বলবেন তখন। শিক্ষার্থী খুব অভিমান, আমাদের মনে কি খুব থাকে, খুব এবং অভিমান গুলো আজকে ঝেড়ে ফেলবো সবাই। সাউন্ড পাচ্ছি? ওকে সো স্টার্ট। Yes, sir. হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কোয়ান্টাম ভবনে স্বাগতম।
নিজেকে অনন্য মানুষে রূপান্তরিত করার জন্য ক্ষোভ, ঘৃণা, অভিমান দূর করার সিদ্ধান্ত নেয় তোমার স্যার কিছু অভিনন্দন। শোনা যাচ্ছে না। আজকের এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক তোমার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো তুমি শুধু তাই ভাববে, যা করতে বলবো করবে। স্যার শোনা যাচ্ছে না। তাহলে তুমি পৌঁছে যাবে স্যার ধ্যানের শোনা গভীর যাচ্ছে না। স্তরে। ক্ষোভ, অভিমান দূর হয়ে মেধার বিকাশ স্যার করে কোনো এক কিছু মিনিট, শোনা তুমি যাচ্ছে ধীরে না। ধীরে এক মিনিট, পরিণত শুনবে হবে এখনই অনন্য শুনবে, মানুষে। এখনই শুনবে। তোমার প্রস্তুতি শেষ হলে এসো, এবার আমরা পুরোপুরি স্যার এখন যাচ্ছে না শোনা। স্যার এখনো যাচ্ছে না শোনা। দম নেবে পেটে, স্যার এখন শোনা যাচ্ছে। দম স্যার শোনা যাচ্ছে না। আর স্যার এই আমি- জিনিসটা আমি- আবার প্রথম থেকে দেন। আমি- কারণ আমি- যাচ্ছে। আমাদের- আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও, আমার নেটে একটু প্রবলেম হচ্ছে, ওয়াইফাই নেটে একটু প্রবলেম হচ্ছে। একটু লাইনে থাকো, সামান্য একটু অপেক্ষা করে আবার প্রথম থেকে দিব আমরা, টেনশন করার কারণে। একটু শুনুন। শোনা যাচ্ছে না। স্যার নেটের সমস্যা একটু দাঁড়ান। আমি এখনো দেইনি, একটু দাঁড়াও, একটু ওয়েট করো। প্রাণবন্ত করে তুলছে। দম স্যার কথা কেটে কেটে আসে। শরীরের সকল তুমি- দূষিত স্যার একটু- কথাই শোনা বাতাসের যাচ্ছে না সাথে বেরিয়ে আপনার। যাচ্ছে। আমি তো বলতেছি না, একটু ওয়েট করো, আমি বলবো তোমাদের। এবার দম স্বাভাবিক হতে দাও। একটু ওয়েট করো। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ো। আমি শুনতেছি, আমি দেখতেছি কি করা যায়। একটু তোমার অপেক্ষা অঙ্গ করো। শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম স্যার ছাড়ো। এখন শোনা যায়। দম নেওয়ার চেয়ে ছাড়ার সময় সবাই চুপ থাকে তাহলে ভালো Okay. করে শোনা যায়। স্যার সবাইকে পার্মানেন্টলি ওকে মিউট করে দেন। ওকে, আমি একটু তোমাদের আনমিউট করে দিচ্ছি। সমস্যা হলে আমাকে এসএমএস দিবে। স্যার শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? নো নো স্যার। এই আমাকে একটু বলো তো, এখন শোনা আসসালামু যায় আলাইকুম। শোনা যাচ্ছে না? স্যার এখন শোনা যায়। শোনা শোনা যাচ্ছে তো সব। শোনা যাচ্ছে। পার্মানেন্ট মিউট করে। স্যার শোনা যাচ্ছে না তো। নিজেকে অনন্য মানুষে রূপান্তরিত স্যার শোনা করার জন্য স্যার এটা একবার প্রথম থেকে দেন। আচ্ছা, সবাইকে মিউট করে দাও। স্যার বিগিনিং থেকে। তুমি ধীরে ধীরে পরিণত হবে অনন্য মানুষে। তোমার প্রস্তুতি শেষ হলে এসো, এবার আমরা পুরোপুরি কোয়ান্টাম চেতনা বলয়ে প্রবেশ করি। তুমি প্রস্তুত হয়েছ? এবার হালকাভাবে চোখ বন্ধ করো, লম্বা দম নাও। নাক দিয়ে দম নাও, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ো। দম নেবে পেটে, দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নাও। দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করে তোমাকে সজীব ও প্রাণবন্ত করে তুলছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবো
শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দাও। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ো। তোমার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ো। দম নেওয়ার চেয়ে ছাড়ার সময় একটু বেশি নাও। ধীরে ধীরে দম নাও, ধীরে ধীরে দম ছাড়ো। 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 এবার দম স্বাভাবিক হতে দাও। তুমি এখন শুধু দম খেয়াল করো। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। তোমার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দাও। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, তুমি শুধু দম খেয়াল করো। অনুভব করো তোমার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করো শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো তোমার শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। শিথিলায়নের গভীর স্তরে পৌঁছে গেছো তুমি। তোমার শরীর বলতে এখন আর কিছুই নেই। তোমার বলতে রয়েছে শুধু তোমার চেতনা, তোমার মন। তুমি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছো তুমি। তোমার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে তুমি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছ। এই স্টেশনে তোমার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশনে ঘন বনে অশ্বত্থ গাছের নিচে আরাম করে বসে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ তোমাকে মনের গভীরে নিয়ে যাচ্ছে। এবার এক এক করে অবলোকন করো তোমার রাগ, ক্ষোভ, অভিমানকে, তোমার যে কোনো দুঃখকে। তারুণ্যে বা ছাত্র জীবনে সাধারণত সবচেয়ে বেশি অভিমান ও ক্ষোভ থাকে বাবা মায়ের বিরুদ্ধে, পরিবারের আপন জনের বিরুদ্ধে।
মনে হয় বাবা মা আমাকে বোঝেন না, কেউ বা মনে করে বাবা মা আমাকে ভালোবাসেন না, কারো মনে হয় আমার স্বাধীন বিকাশের পথে বড় অন্তরায় বাবা মা বা অভিভাবক। প্রিয় শিক্ষার্থী, তোমার মনে হতে পারে তারা তাদের নিজস্ব চিন্তা চাপিয়ে দিতে চাচ্ছেন তোমার উপর, আর তোমার দৃষ্টিতে তা মনে হচ্ছে ভুল। তোমার মনে হতে পারে তারা তোমাকে কঠিন নিয়মের শৃঙ্খলে আবদ্ধ করতে চাচ্ছেন। তোমার জীবনের আনন্দকে তারা যেন সহ্য করতে পারছেন না। মনে হতে পারে তারা তোমার আসল মা বাবা নয়, তোমাকে লালন পালন করছেন মাত্র। তাই তারা তোমাকে বোঝার চেষ্টা না করে তাদের খেয়ালকে তোমার উপর চাপিয়ে দিচ্ছেন। মনে হতে পারে শাসন ও শৃঙ্খলার নামে তারা তোমাকে পীড়ন করছেন। বাস্তবতা হচ্ছে বাবা মা যা করছেন তা করছেন তাদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে। তাদের অভিজ্ঞতা যেমন সঠিক হতে পারে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে তারাও ভ্রান্ত বিশ্বাসের বন্দী হতে পারেন। আবার তুমি যা সঠিক মনে করছো, বেশিরভাগ ক্ষেত্রে তা হচ্ছে তোমার সমবয়সী বন্ধু বান্ধব বা প্রচার মাধ্যমের চাকচিক্য দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত। বাস্তবতার বিচারে তোমার সিদ্ধান্ত সব সময় সঠিক নাও হতে পারে। তাছাড়া বাবা মার সাথে তোমার চিন্তার ব্যবধানের একটি প্রধান কারণ জেনারেশন গ্যাপ বা প্রজন্ম ব্যবধান। কালের দিক থেকে তুমি আধুনিক। তোমার ভাষা যদি বাবা মা না বুঝে থাকেন, তাহলে তাদের বোঝানোর দায়িত্ব তোমার। তারা যে ভাষায় বোঝেন সে ভাষায় তাদেরকে বোঝাতে হবে, আর তা হচ্ছে মমতার ভাষা, শ্রদ্ধার ভাষা। প্রেম, মমতা, শ্রদ্ধার ভাষার কোনো কাল নেই। প্রিয় শিক্ষার্থী, তোমার বাবা মার সাথে মতের যত অমিলই হোক না কেন, তারা তোমাকে ভালোবাসেন, স্নেহ করেন। তবে এই স্নেহের প্রকাশ সবাই ঠিকভাবে করতে পারেন না। প্রকাশ যেমনই হোক না কেন, তুমি তাদের স্বপ্ন। তোমার মাঝেই তারা তাদের অপূর্ণ স্বপ্নকে বাস্তব রূপে দেখতে চান। আর তাই হয়তো কখনো কখনো তাদের চাওয়ায় বাড়াবাড়ি হয়ে যায়, যা তোমার কষ্টের কারণ হতে পারে। তবে তোমার ব্যাপারে তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। নিঃসন্দেহে তারা তোমার আপনজন। তোমার সাফল্য, কল্যাণ ও মঙ্গলই তাদের আনন্দ। অনুভব করো তোমার প্রতি বাবা মার গভীর ভালোবাসা। কোনো ক্ষোভ ও অভিমান থাকলে ক্ষমা করে দাও। অনুসন্ধান করো তুমি তাদের সাথে কোনো বেয়াদবি বা দুর্ব্যবহার করেছ কিনা, তাদের মনে কষ্ট দিয়েছ কিনা। এ ধরনের কিছু করে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। তাদের কাছে ক্ষমা চাও। অবলোকন করো গভীর মমতায় তারা তোমাকে বুকে জড়িয়ে ধরেছেন। ছোট শিশুর মতো পরম তৃপ্তির সাথে তাদের বুকের মাঝে মিশে যাও। অনুভব করো
তারা তোমাকে কত গভীরভাবে ভালোবাসেন। তোমার প্রতিটি চাহিদা তারা পূরণ করতে চান। কোনো চাহিদা বা আবদার রক্ষা না করার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, হয়তো তা দেওয়ার সামর্থ্য তাদের নেই। সামর্থ্য না থাকলে তাদের কাছে কোনো কিছু চাওয়া এবং সেই জন্য জেদ ধরা উচিত নয়, কারণ তা বাবা মার দুঃখ ও কষ্টকে বাড়িয়ে দেয়। বাবা মা সবসময় সন্তানের চাহিদা পূরণ করতে চান। তাই সন্তান হিসেবে তোমার কর্তব্য হচ্ছে এ চাহিদা পূরণ করার সামর্থ্য বাবা মার আছে কিনা সেদিকে খেয়াল রাখা। তোমার চাহিদা বা দাবি পূরণ না করার দ্বিতীয় কারণ হতে পারে তোমার দাবি অযৌক্তিক বা তোমার জন্য ক্ষতিকর। বিষয়টি তারা তোমার জন্য ক্ষতিকর বিবেচনা করলে তাদের রায়ের ব্যাপারে তোমার সন্তুষ্ট থাকা উচিত। আর বিষয়টিকে তারা অযৌক্তিক মনে করলে ধরে নিতে হবে তুমি এর যৌক্তিকতা বোঝাতে ব্যর্থ হয়েছ। তাই তাদের সাথে বিতর্কে জড়ানো তোমার জন্য বোকামি ছাড়া আর কিছুই নয়। তুমি তাদের সাথে একাত্মতা বাড়াতে চেষ্টা করো, তাদের জন্য নিয়মিত প্রার্থনা করো। তোমার মমতা, তোমার শ্রদ্ধা তাদের হৃদয়কে জয় করবে। তারা যে ভাষায় বোঝেন সে ভাষায় বোঝানোর চেষ্টা করে। দেখবে খুব সহজেই তোমার চাওয়ার যৌক্তিকতা তাদেরকে বোঝাতে পারছে। প্রিয় শিক্ষার্থী, এবার তোমার শিক্ষক শিক্ষয়িত্রীদের দেয়া যে কোনো দুঃখ অবহেলাকে অবলোকন করো। এর ফলে তোমার মধ্যে যে ক্ষোভ অভিমানের সৃষ্টি হয়েছে তা পর্যবেক্ষণ করে। তুমি জানো শিক্ষক শিক্ষিকার আনুকূল্য ভালো রেজাল্টের জন্য সহায়ক। তাই তাদের প্রতি ক্ষোভ তোমার সাফল্যকেই বিঘ্নিত করবে। তোমার শিক্ষকদের বিরুদ্ধে যে যে কারণে ক্ষোভ বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য কি কি পদক্ষেপ তুমি নিতে পারো তা চিন্তা করো। অবলোকন করো তুমি নিয়মিত ক্লাসের পড়া তৈরি করছো, ক্লাসে শিক্ষকদের প্রশ্নের উত্তর দিচ্ছ, পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছ। পড়াশোনায় তোমার সচেতনতা দেখে তারাও তোমার প্রতি আরো মনোযোগী হচ্ছেন। শিক্ষকদের তুমি শ্রদ্ধা করছো, বিনয়ী আচরণ করছো, বিনিময়ে তারাও তোমাকে ভালোবাসছেন, স্নেহ করছেন। এবার তোমার সহপাঠীদের দেয়া যে কোনো বঞ্চনা, স্বার্থপরতা, ভুল বুঝাবুঝি, অপমানকে অবলোকন করো। তাদের প্রতি নিজের যে কোনো ঈর্ষাকেও স্মরণ করো। এক এক করে স্মরণ করার চেষ্টা করো কি কি অন্যায় আচরণ তারা তোমার সাথে করেছে বা তোমার দ্বারা কোনো অন্যায় হয়েছে কিনা। তুমি জানো পড়াশোনার অনুকূল পরিবেশের জন্য সহপাঠীদের সাথে স্বাভাবিক সুসম্পর্ক বজায় রাখা বাঞ্ছনীয়। এই সুসম্পর্ক বজায় রাখার জন্য কি কি তুমি করতে পারো তা ঠিক করো। আন্তরিকতার সাথে পুরো পরিস্থিতির পরিবর্তন কামনা করো। সহপাঠীদের জন্য দোয়া করো, প্রার্থনা করো।
প্রিয় শিক্ষার্থী, এবার তুমি অন্য যে কারো বিরুদ্ধে তোমার মনে জমে থাকা ক্ষোভগুলোকে এক এক করে সামনে নিয়ে আসো। ক্ষোভগুলোকে বিশ্লেষণ করো। নিজেকে জিজ্ঞেস করো, এই ক্ষোভ অভিমানের বোঝা বয়ে তোমার কোনো লাভ হচ্ছে কিনা। আসলে ক্ষোভ এমন একটি বিষ যা ব্যক্তি নিজে পান করে, কিন্তু অপেক্ষা করে তার প্রতিপক্ষ এতে মারা যাবে। দুর্বল ও বোকারাই অভিমান অভিযোগ করে, আর বুদ্ধিমানরা সব সময় নতুন বাস্তবতা নির্মাণে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। প্রিয় শিক্ষার্থী, বিশ্বাস করো, অনুভব করো, মানুষ হিসেবে মহান কিছু করার জন্যই তোমার জন্ম হয়েছে। ক্ষোভ ও ঘৃণা যাতে এই মহান সম্ভাবনাকে বিনষ্ট করতে না পারে, সেই জন্য এখনই সজাগ হও। মনকে বড় করো, ক্ষমা ও প্রেমে মনকে পরিপূর্ণ করো। স্রষ্টা ক্ষমাশীলকে পছন্দ করেন, প্রেমময় হৃদয়কে ভালোবাসেন। এবার অশ্বত্থ গাছের নিচ থেকে বেরিয়ে এসে বৃষ্টিতে ভিজতে থাকো। অনুভব করো সারা শরীর বেয়ে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে। বৃষ্টির পানি তোমার সব ক্ষোভ অভিমানকে ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। অনুভব করো তোমার দেহ মন হালকা ও ফুরফুরে হয়ে উঠেছে। এবার মনে মনে আমার সাথে বলো, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাচ্ছি। আমি যতক্ষণ সেখানে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি মুহূর্তে নিজে নিজেই পূর্ণ জাগ্রত অবস্থায় চলে আসব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তুমি এখন মনের বাড়িতে যাচ্ছ। আমি 19 থেকে 0 গণনা করব, তুমি পৌঁছে যাবে মনের বাড়িতে। 19। অবলোকন করো, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে তোমার উপর। আলোয় তুমি অবগাহন করছো। আলোর এক সুন্দর পথে তুমি যাচ্ছ মনের বাড়িতে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11। আলোর পথে গভীর থেকে গভীরে যাচ্ছ তুমি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1,
শূন্য। তুমি পৌঁছে গেছো মনের বাড়িতে। মনের বাড়ি হচ্ছে তোমার স্বর্গ। তোমার প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ ও আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র তোমার সকল অস্থিরতা, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র তুমিও নিশ্চিত প্রশান্তি অনুভব করো। তুমি এখন মনের বাড়ির আঙিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখো। ফুলের সুবাস নাও, পাতার রং দেখো, পাখির কলতান শোনো, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শোনো, দূর দিগন্তে তাকাও। মনের বাড়ির আশেপাশের সবকিছু ভালোভাবে দেখো, স্পর্শ করো, অনুভব করো। এবার দরবার কক্ষে আরাম করে বসো। এবার মা বাবা, শিক্ষক শিক্ষয়িত্রী, সহপাঠী সবার প্রতি গভীর ভালোবাসা অনুভব করো। অবলোকন করো, তারা তোমার জন্য দোয়া করছেন। তাদের দোয়া ও তোমার অটল বিশ্বাস ও নিরলস পরিশ্রমের ফলে তুমি পরিণত হচ্ছ সফল, স্মরণীয়, বরণীয়, অনন্য মানুষে। করবে পা টান টান করো, হাত নাড়ে জোরে। এবার মনে মনে এক, আবার লম্বা দম নাও, 2, 3, আবার লম্বা দম নাও, 4, 5।
এবার মনে মনে বলো, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায়, শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল ও তরতাজা অনুভব করব। আবার লম্বা দম নাও, 6, 7। চোখ মেলো, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ো, পা টান টান করো, হাত নাড়ো, জোরে বলো, বেশ ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থী, সুন্দরভাবে মেডিটেশন করার জন্য আমার অভিনন্দন গ্রহণ করো। তুমি জানো, জ্ঞান অর্জন ও নিজেকে অনন্য মানুষ হিসেবে গড়ার প্রতিটি পদক্ষেপ হচ্ছে ইবাদত। ছাত্র জীবনে এই ইবাদতের প্রতিটি পর্যায়ে আমাদের দোয়া সবসময় তোমার সাথে থাকবে। প্রশান্তি, সাফল্য ও প্রাচুর্যে ভরে উঠুক তোমার জীবন। খুদা হাফিজ। স্যার শেষ। ওকে, তো হ্যাঁ, এইবার আমরা শুনবো কেমন লাগলো। স্যার আপনি ঘুমিয়ে স্যার গেছিলেন। অনেক ভালো। হ্যাঁ, আমি যে ঘুমিয়ে গেছিলাম তুমি দেখলে কিভাবে? তোমার তো চোখ বন্ধ থাকার কথা, তাই না? আচ্ছা আচ্ছা, তো কে কে ঘুমিয়ে গেছিলে আমার মতো? আমার সাথে সবাই ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে গেলেও কি কথাগুলি কি শোনা যায়নি, কানে যায়নি? বলো তো। স্যার প্রায় ঘুমিয়ে গেছে। কথাগুলো গিয়েছে, এটাই তো মেডিটেশন। এই যে ঘুমিয়ে গেছো, এই ঘুমিয়ে গেলেও তোমার কিন্তু কাজের কাজ কিন্তু হয়ে যাবে। তোমার ব্রেন কিন্তু ঠিকই কাজ করতে থাকবে, কারণ আমরা ঘুমিয়ে গেলেও আমাদের ব্রেন তো ঘুমায় না, তাই না? ব্রেন তো সজাগ থাকে। তো হ্যাঁ, ব্রেন কিন্তু ঠিকই কমান্ড গুলো নিচ্ছে, যে বাবা মায়ের প্রতি যে আপনি কি কথাগুলো সত্যি বললেন। সত্যি ঘুমিয়ে গেছিলেন? না না, হ্যাঁ ঘুমাবো কেন? স্যার ঘুমিয়ে গেছিল। না না না, ঘুমাইনি। তো আমাদের তো অভ্যাস হয়ে গেছে, আমাদের করতে করতে, মেডিটেশন করতে করতে মোটামুটি অভ্যাস হয়ে গেছে, আমরা তো ফিল করতে পারি। ওকে, যে জিনিসটা যেটা ভালো দিকটা সেটা ঠিকই আমরা নিতে পারি। তো তুমিও পারবে ইনশাল্লাহ। কিছুদিন যখন তুমি করবে মেডিটেশন, তোমার মাঝেও একটা খুব ভালো লাগা অনুভূতি ভিতর থেকে আস্তে আস্তে দেখবে, মানে শরীরের ভিতরে ময়লা আবর্জনা গুলো ঝরে যাবে, ময়লা আবর্জনা চলে যাবে। ব্রেনের ভিতরে যে ময়লা থাকে, হ্যাঁ, আমরা দেখো, আমরা সাবান দিয়ে কিন্তু শরীরের ময়লা দূর করতে পারি, তাই না? কিন্তু ব্রেনের ভিতরে ময়লাটা কি আমরা দূর করতে পারি? সেটার কি কোনো সাবান আছে? হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু ব্রেনের ময়লা দূর করার কোনো কিছু আবিষ্কার হয়নি। এই একমাত্র ব্রেনের ময়লা দূর করার একমাত্র এবং সবচেয়ে উন্নত উন্নত প্রতিষেধক হচ্ছে মেডিটেশন। তো বাসায় তুমি সবসময় পারবে না, পড়ালেখার প্রেসার থাকে তোমার, সপ্তাহে অন্তত আমার এখানে এসে একবার করলেও তো অনেক কাজে লাগবে, তাই না? একবার করলেও কিন্তু সারাটা সপ্তাহ তোমার মাঝে ভালো লাগা কাজ করবে। তো মেডিটেশন করে ভালো লাগেনি, কথাগুলি ভালো লাগেনি এমন কি কেউ আছি আমরা? নো স্যার। হ্যাঁ, তাহলে নো স্যার। আচ্ছা, তো এখানে তোমার সাউন্ড গুলো তোমার তোমার পাশাপাশি তোমার বাবা মার কানেও গেছে, এমন কে কে আছে এখানে? দেখি তুই একজন একটু বলো তো, তোমার বাবা মা শুনছে বা বাসায় কেউ বোনের শুনছে? কানে গিয়েছে। আচ্ছা, আফিয়া সুলতানা পেলাম একজন। আর কেউ? আর বাবা মা শুনছে? মানে বাবা মা প্রথম প্রথম তো তোমাকে আমাকে, আমার বোনের কানে গিয়েছে। হ্যাঁ, স্যার পিঠুলা আমার ওর পুরো বোন ফ্যামিলি শুনছে, শুনছে। নাফিসারও হ্যাঁ আসে, বাবা মা বা বোন শুনছে। আচ্ছা, স্যার হ্যাঁ আমার বলো। বাবা মা শুনছে। আচ্ছা, গুড। স্যার আচ্ছা, তো বাবা মার অনুভূতি কি? কোন বাবা মা কি মন খারাপ করছে এটা শুনে, যে কি আজ হ্যাঁ হাবি জাবি শুনতেছে আমার ছেলে, কি আশরাফ স্যার হ্যাঁ কি অ্যাবনরমাল বানায় ফেলতেছে, এমন কারো অনুভূতি আছে নাকি? নো স্যার। নো স্যার। আচ্ছা, স্যার নো স্যার, আমি আমার আম্মুকে নিয়ে বসছি এখানে। মাশাআল্লাহ, গুড। ওকে, স্যার
হ্যাঁ এখন দেখতেছি যে যখন মেডিটেশন হচ্ছিল তখন এই যে স্যার এখন দেখছি যখন মেডিটেশন হচ্ছে তখন 6004 সে লিখতেছিল যে ব্লু ম্যাকপাই বার্ড আছে, তারপর ব্লু ম্যাকপাই বার্ড হচ্ছে একটা বার্ড, এসব আচ্ছা। লিখছিল। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নাই। ওরা ওরও কিন্তু উপকার হবে, সেও কিন্তু আর লিখবে না। এক সময় যখন 2-1 বার যখন সেটা করবে, সে আর কিন্তু লিখবে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ঘটনা আছে অনেক, জানো না, যে খালি বিরক্ত করতে চায়, মহানবীকে বিরক্ত করতে চায়। ওই যে বুড়ির ঘটনা তো সবাই জানি, উনি বিরক্ত হন না, আরে কিরে এত বিরক্ত করতেছি, বিরক্ত হচ্ছে না, ঘটনা কি? তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হ্যাঁ, ভালোবাসতো স্যার। হ্যাঁ। তো তারপরে দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়ে গেল, সেও দেখা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে চলে আসলেন। তো এটাই বাস্তবতা। তো ভালো কাজ করলে তোমাকে, বুড়ি যখন অসুখ হয়েছিল তখন মহানবী হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, যাই ওষুধ দিছিল। হ্যাঁ, হ্যাঁ। তো যখন ভালো কাজ আমরা করব, তখন মন্দ কাজের জন্য যারা আসবে এখানে, ওরা কিন্তু অবাক হয়ে যাবে, আরে কিরে এত ডিস্টার্ব করতেছে ওদের, ওরা ডিস্টার্ব ফিল হয় না, এত রাগাচ্ছি ওরা রাগে না, হ্যাঁ, এত নেগেটিভ কথা কিছু বলতেছি তারপরে ওরা দেখি হাসে, রাগ করে না। তখন চিন্তা করবে, না এদের মাঝে নিশ্চয়ই কিছু আছে, হ্যাঁ, কিছু ফেরেশতা আছে এদের মাঝে, এদেরকে আর রাগায় লাভ নাই, এদেরকে ডিস্টার্ব করে আর লাভ নেই। তো এমন একটা সময় মানে ওদের মাঝে এমন মনে হবে। তো যাই হোক, তো আজকে অনেক ভালো একটা সময় কাটালাম আমরা তোমাদের সাথে, অনেক ভালো লাগলো। তো এটা কখনোই মনে করবে না যে এই সময়টা আমি এই সময় ম্যাথ করতে, অঙ্ক করতে পারতাম, এই সময় ইংরেজি পড়তে পারতাম, এই সময় আমি ঘুমাইতে পারতাম। ঘুমের কাজ তো এমনিতেই হয়ে যায়, মেডিটেশনে গেলে এমনিতেই ঘুমের কাজ হয়ে যায়, তাই না? তো এখন সর্বশেষ একটা 5টা কাজ আমরা যেটা বলছিলাম আজকে দেখবো। তো ঘুমাতে যাওয়ার আগে যে 5টা কাজ করে ঘুমাবো, সেই কাজগুলি আমরা দেখবো। ওকে, সেটা দেখে আজকের ক্লাসটি সমাপ্ত ঘোষণা করব। তো সবাই একটু, এবার চোখ বন্ধ করা লাগবে না, চোখ খুলেই 5টা কাজ তুমি উপভোগ করবে। 9 মিনিটের একটা ভিডিও, 9 মিনিট ক্লাসটি চলবে। 9 মিনিট একটু ধৈর্য ধরে বসার জন্য তোমাকে আমি অনুরোধ জানাবো, কারণ এই ভিডিওটা তোমার অবশ্যই দেখা উচিত, তোমার বাবা মায়ের তো আরো বেশি করে দেখা উচিত, তাহলে তোমার বাবা মা বুঝবেন সন্তানকে কি করতে হবে কি করতে হবে না। I can swear, I can joke. I see what's on my mind. If I drink, if I smoke. এই ঝামেলা চলে আসে। ওকে, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এই পৃথিবীর সবথেকে বড় রহস্য কি যা মানুষ খুঁজে পেয়েছে, তাহলে আপনি এর উত্তর কি দেবেন? ব্ল্যাক হোল, মিশরের পিরামিড, নাকি বারামুন্ডা ট্রায়াঙ্গেল? না, সেটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনের শক্তি। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আনলিমিটেড পাওয়ার ও আনলিমিটেড ক্ষমতা আছে, যার সাহায্যে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সাবকনসিয়াস মাইন্ডটা কি? তাহলে বলি, একটি মানুষের সবথেকে পাওয়ারফুল জিনিসই হলো তার ব্রেন। আর এই ব্রেনের দুটো অংশ থাকে, একটিকে বলে কনসিয়াস মাইন্ড আর অপরটি হলো সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ একটা হলো চেতন মন আর অপরটি হলো অবচেতন মন। আর কনসিয়াস মাইন্ডকে লজিক্যাল মাইন্ডও বলা হয়। আমরা যাই কিছু চিন্তা করি, যাই কিছু সিদ্ধান্ত নিই, সেটা আমরা কনসিয়াস মাইন্ড থেকেই নিই। যেমন আপনি এই ভিডিওটা দেখছেন, এটা আপনার কনসিয়াস মাইন্ডের সাহায্যেই দেখছেন, কিন্তু এটা আমাদের ব্রেনের মাত্র 10%। আর সাবকনসিয়াস মাইন্ড আমাদের অভ্যেস, আমাদের ইমোশন, যেমন সুখ, দুঃখ, রাগ, ভালোবাসা, ডিপ্রেশন, এই সব কিছুই আমাদের সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করে। কেবল এটাই নয়, আমাদের শরীরে চলতে থাকা 99.99% কার্যকলাপ আমাদের সাবকনসিয়াস মাইন্ড দ্বারাই কন্ট্রোল হয়। যেমন হার্টবিট, রক্ত চলাচল, হজম করা, নিঃশ্বাস নেওয়া, এমন হাজারো প্রসেস আছে যার সম্পর্কে আমরা হয়তো জানিও না, কিন্তু সেই সব কিছু আমাদের সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করে। আপনি সমুদ্রে ভেসে থাকা বরফ দেখেছেন, যার কেবল 10% জলের উপরে থাকে, বাকি 90% জলের নিচে থাকে। একইভাবে আমাদের কনসিয়াস মাইন্ড হলো মাত্র 10% এবং সাবকনসিয়াস মাইন্ড 90% হয়। আর মজাদার কথা হলো, আপনার এই সাবকনসিয়াস মাইন্ড
বছরের 12 মাস, সপ্তাহের 7 দিন ও দিনের 24 ঘন্টা কাজ করতে থাকে। আর এটা ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। অবচেতন মনের শক্তি ও সিদ্ধান্ত প্রতিটা মানুষের জন্য একই। যেমন হাইড্রোজেনের 2টো পরমাণু ও অক্সিজেনের একটি পরমাণু মিলিত হলে জল তৈরি হবে, এটা কখনো কখনো নয়, বরং সব সময় সব জায়গাতেই তৈরি হবে। একইভাবে আমাদের অবচেতন মন কখনো কখনো নয়, বরং সব সময় কাজ করবে। আপনাকে কেবল জানতে হবে এটা কাজ কিভাবে করে এবং এটাকে কিভাবে ব্যবহার করা যায়, যা অর্ধেকের বেশি লোক জানেই না। আর যারা জানে তারাও এটাকে ইগনোর করে। আপনি যদি চেতন মন ও অবচেতন মনের কার্যপ্রণালী জেনে যান, তাহলে আপনি সেই সব কিছু পেয়ে যাবেন যা আপনি পেতে চান। আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য, জীবনে ধনী হবার জন্য, জীবনে খুশি থাকার জন্য আপনি আপনার অবচেতন মনকে ব্যবহার করে আপনি আপনার প্রতিটি স্বপ্নকে সত্যি করতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করে আপনার থটস, থিঙ্কিং এবং বিলিভের উপরে। তাই যে কোনো মানুষ তেমনই হয়ে যাবে যেমনটা সে সারাদিন চিন্তা করবে। যদি আপনি ভালো কিছু চিন্তা করেন তাহলে এটা সেভাবেই কাজ করবে, আর যদি আপনি খারাপ চিন্তা করেন তাহলেও এটা সেভাবেই কাজ করবে। আপনি অনেকবার এমন দেখেছেন যে মানুষ খারাপ চিন্তা করে তার সঙ্গে খারাপই হয়, আর তখন সে আরও খারাপ চিন্তা করে আর তার সঙ্গে আরও বেশি খারাপ হয়। কারণ যখন আপনি ভালো বা খারাপ চিন্তাকে অবচেতন মনের মধ্যে প্রবেশ করান, তখন সেটাকে আমাদের অবচেতন মন বাস্তবে পরিণত করা শুরু করে। অনেক রিসার্চ থেকে আমরা এটা জানতে পারি, যখন কোনো কথা আমাদের অবচেতন মনে পৌঁছে যায়, তখন সেই কথাটিকে বাস্তবে পরিণত করার জন্য আপনি আজ পর্যন্ত যত নলেজ নিয়েছেন সেটাকেই ব্যবহার করে ওই চিন্তাটিকে বাস্তবে পরিণত করে। তাই আপনার চিন্তার দিকে খেয়াল রাখুন, কারণ যখন কোনো চিন্তাকে আপনি আপনার বিশ্বাস তৈরি করবেন, তখন সেটাকে আপনার কনসিয়াস মাইন্ড আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে পৌঁছে দেবে, আর সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বাস্তবে পরিণত করবে। তাই এই ধরনের নেগেটিভ চিন্তাগুলোর থেকে দূরে থাকবেন। যেমন আমার ব্রেন দুর্বল, আমার দ্বারা কিছুই হবে না, আমাকে কেউ পছন্দ করে না, আমার জীবনে কিছুই নেই, আমি জানি না আমার জীবনে কি হবে। যখন এই কথাগুলোকে আমরা 2-1 বার ভাবি তখন এটা কেবলমাত্র থট থাকে, কিন্তু এটাই যখন বারবার চিন্তা করা হয় তখন এটা আমাদের বিলিভ হয়ে যায়, আর যখন এটা বিলিভ হয়ে যাবে তখন এটা সত্যি হয়ে যাবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে কন্ট্রোল করে সেটা তো আমরা জানলাম, কিন্তু আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে আমাদের কনসিয়াস মাইন্ড। আরও সহজ ভাষায় বললে, কনসিয়াস মাইন্ড হলো ড্রাইভার আর সাবকনসিয়াস মাইন্ড হলো গাড়ি। ড্রাইভার গাড়িকে যেদিকে নিয়ে যাবে গাড়ি সেই দিকেই যাবে। গাড়ি এটা কখনোই বলবে না যে তুমি ভুল পথে যাচ্ছ বা ঠিক পথে যাচ্ছ। একইভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা দেখবে না যে আপনার চিন্তাটা ঠিক না ভুল। এ তো কেবল কনসিয়াস মাইন্ড যাই কিছু বলবে সেভাবেই কাজ করবে। যেমন একটি মাটিতে যে বীজই দেবেন সেখান থেকে গাছ তৈরি করে দেবে। যদি আপনি আমের বীজ দেন তাহলে আম গাছ তৈরি হবে, আর যদি আপনি নিমের বীজ দেন তাহলে নিম গাছই তৈরি হবে। এখানে সাবকনসিয়াস মাইন্ড হলো ওই মাটির মতো, আর বীজগুলো হলো আমাদের থটস। অর্থাৎ যেমন থটস আপনি সাবকনসিয়াস মাইন্ডকে দেবেন সেটাকেই বাস্তবে রূপ দেবে। এখন আমরা এটা তো জানলাম সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে, অর্থাৎ সবার প্রথমে আমাদের থটস কনসিয়াস মাইন্ডের কাছে পৌঁছায়, এরপর কনসিয়াস মাইন্ড সেটাকে সাবকনসিয়াস মাইন্ডের কাছে পৌঁছায়, আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে রিয়ালিটি তৈরি করে। এখন প্রশ্ন হলো, আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের ভালো স্বাস্থ্য, সম্পদ, সফলতা ও খুশির জন্য কিভাবে ব্যবহার করব। আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং কিভাবে করব। আমরা জানি আমাদের সাবকনসিয়াস মাইন্ড অল টাইম অ্যাক্টিভ থাকে, কিন্তু এটা সব থেকে বেশি অ্যাক্টিভ হয় রাত্রে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে ওঠার পর। অর্থাৎ যখন আপনি অর্ধেক ঘুমিয়ে থাকেন আর অর্ধেক জেগে থাকেন
তখন যে কথাই আপনি নিজেকে বলবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে ক্যাচ করে নেবে। কারণ যখন আপনি জেগে থাকেন তখন কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়, আর যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন আপনার সম্পূর্ণ কন্ট্রোল সাবকনসিয়াস মাইন্ডের হাতে থাকে। আর ঘুমের মধ্যে তো আমরা কিছুই করতে পারবো না, কিন্তু ঘুমানোর জাস্ট আগে আমরা যাই কিছু নিজেকে বলবো সেটাকে সাবকনসিয়াস মাইন্ড খুব দ্রুত ক্যাচ করে নেবে এবং সেটাকে বাস্তবে পরিণত করবে। তাই যদি আপনি ভালো স্বাস্থ্য, সম্পদ, সফলতা, খুশি ও সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চান, তাহলে সেটাকে নিজের মতো করে অ্যাফার্মেশন তৈরি করুন এবং রাত্রে শোবার আগে সেটাকে পড়ুন। সম্ভব হলে সেটাকে অডিওতে রেকর্ড করে সেটাকে রোজ শুনুন। আর যদি আপনি সেটাও না পারেন তাহলে আমার তৈরি করা অ্যাফার্মেশন আই বোতামে ক্লিক করে শুনতে পারেন। অ্যাফার্মেশন পড়ার সময় মনে রাখবেন, যখন লড়াইটা ইচ্ছা ও কল্পনার মধ্যে হয় তখন সবসময় কল্পনায় জয়ী হয়। অর্থাৎ যদি আপনি মুখে বলেন আমি খুশিতে আছি, কিন্তু কল্পনা করছেন আমি অনেক কষ্টে আছি, অর্থাৎ কল্পনাতে দেখছেন আপনি খুশিতে নেই, তাহলে আপনার কল্পনাটাই বাস্তবে পরিণত হবে। আর আপনি যেটা বলবেন সেটা কোনো কাজেই আসবে না। আপনার সাবকনসিয়াস মাইন্ড ইমোশনাল ল্যাঙ্গুয়েজকে বোঝে, তাই আপনি যাই কিছু বলবেন সেটাকে ফিল করুন আর ভাবুন সেটা বাস্তবে হচ্ছে, বা যা আপনি চান সেটা হয়ে গেছে। আর সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বইটা কিনে পড়তে পারেন। সবশেষে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং সহজ জীবন। আমরা তাহলে কি শিখলাম এখান থেকে? হ্যাঁ, যে ওই যে বলছিলাম যে রাতে ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করে ঘুমাইতে হবে, সেটা হচ্ছে ব্রেনটাকে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে গিয়ে ঘুমাইতে হবে। ব্রেনটাকে কোথায় নিব? সাবকনসিয়াস মাইন্ডে নিতে হবে। তো মাইন্ডে নেওয়ার জন্যই হচ্ছে কিন্তু এই মেডিটেশন, আমরা যে মেডিটেশনটা বলি। তো যখন আমরা মেডিটেশন করি তখন ব্রেনটা কিন্তু ওই যে এই বিটা লেভেলে, গামা লেভেলে আর থাকে না, এটা আলফা লেভেলে চলে আসে। আলফা লেভেলে করে চলে আসার ফলে আমাদের ব্রেনের কে সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে ব্রেন কাজ করা শুরু করে দেয়। এই জন্য ভিডিওটার হেডলাইন ছিল যে রোজ রাতে ঘুমানোর আগে 5 মিনিট এটা করুন। জাস্ট 5টা মিনিট আমরা সময়টা দিব এখানে। 5 মিনিট চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে ফিল করব, সারাদিনের হিসাব নিকাশ ফিল করব, কি কি পড়লাম আজকে, কি কি পড়ি নাই, কোন হোমওয়ার্কটা স্যার দিয়েছিলেন, কোন হোমওয়ার্কটা করতে পারলাম না, আর স্যারদের পড়া কি একটু বেশি বেশি করে পড়ে ফেলতে পারি কিনা, আগামীকালের পড়াটা আজকে রাতেই কি আমি কমপ্লিট করে শুইতে পারতাম না, আমি যে বিছানায় যাচ্ছি আগামীকালের হোমওয়ার্ক গুলো কি আজকেই করে ফেলা যেত না। মানে এগুলি ভাবনা, এগুলি হচ্ছে ভাবতে ভাবতে আমরা ব্রেনকে কিছু কমান্ড দিব। এগুলি ভাববো আর ব্রেনকে কিছু কমান্ড দিব যে ঠিক আছে, যাক আজকে এমন হয়ে গেল, আজকের দিনটা ভালো যায়নি আমার, তো স্যারের ধমক খাইলাম, আব্বু আম্মুর বকা খাইলাম, হ্যাঁ পরীক্ষায় রেজাল্ট খারাপ করলাম, হ্যাঁ বাসায় একটা কি হাড়ি পাতিলো আম্মুর ভেঙে ফেললাম, হ্যাঁ তাই না। এগুলি তো জাস্ট হিসাব নিকাশ করা আর কি রাতের বেলা। তো দিনে তুমি একটা হাড়ি ভেঙে ফেলছো, গ্লাস ভেঙে ফেলছো টেবিলে খাবারে বসতে গিয়ে, রাতে তুমি চিন্তাই করলে না যে ভেঙে ফেলছো, এটার জন্য অনুতাপ করলে না, রিগ্রেট করলে না, তাহলে তো পরদিন তো তুমি 2টা ভাঙবে। হ্যাঁ তোমার আম্মু যখন কিছু বলবে না, আগের দিন একটা ভাঙছো, তোমার আম্মু কিছু বলে নাই, পরদিন তো তোমার ব্রেন বলবে বেটা কালকে একটা ভাঙছিস, তোর আম্মুর আগে নাই, আজকে 2টা ভাঙ। হ্যাঁ তোমার আম্মু তো মানে যেহেতু কিছু বলছে না তোমাকে, তোমার ব্রেন কিন্তু উল্টা কাজ করা শুরু করে। আর রাতে যদি সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে এটা ভাবো একটু যে কাজটাকে আমি ঠিক করেছি, এটা ভাঙা কি আমার ঠিক হয়েছে, বাস তোমার ব্রেন তোমাকে দেখবে ভালো কিছু মেসেজ দিবে। এইভাবে তুমি ব্রেনটাকে তুমি সুন্দরভাবে পরিচালনা করতে পারো, কন্ট্রোল করতে পারো। অর্থাৎ গাড়ি যেমন রাস্তায় যেমন গাড়ি বলে না যে গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট হলে দোষটা কি গাড়ির না, দোষটা তোমার, দোষটা আমার, হ্যাঁ দোষটা আমাদের। কারণ গাড়ির ব্রেনে কিন্তু আমি ভালো কিছু ঢুকাইনি, সেই জন্য শুধু বারবার নষ্ট হয়, বারবার উল্টাপাল্টা পথে চলে, বারবার অ্যাক্সিডেন্ট করে, তাই না। কারণ হুইলটা তো আমার হাতে,
ঠিক ব্রেনের যেই মানে হুইলটা, এটা কিন্তু তোমার কাছেই, এটা হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ডের ভিতর। তো এই গাড়ির যেমন হুইলটা, স্টিয়ারিংটা ড্রাইভারের হাতে থাকে, ঠিক ব্রেনের হুইলটা কিন্তু তোমার হাতে। তুমি যদি তাকে ভালো কমান্ড দাও, ব্রেন কিন্তু ভালো আউটপুট দিবে। এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল মূলত আজকে আমার ক্লাস। তো ক্লাসটি আশা করি ভালো লাগছে তোমাদের। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর তোমরা জানো আমার কিছু ইউটিউব ভিডিও ক্লাস আমরা শুরু করছি ভালো ভালো স্টুডেন্টদেরকে দিয়ে। তোমরা যারা ক্লাসগুলো করতে চাও, যদি ইউটিউবে আসতে চাও, থাকতে চাও, আমার সাথে ক্লাস করতে চাও, কম্পিটিশনে আসতে চাও, আশরাফ স্যারস এডু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল হতে কিছু ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। অলরেডি একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে গতকাল ছোট বাচ্চাদের সাথে। তোমরা যদি কম্পিটিশনে আসতে চাও তাহলে তোমরা আসতে পারো। তো তোমরা আজকেও যদি আসতে চাও, দুজন বা চারজন, হয় দুজন আসতে হবে, নয় চারজন আসতে হবে। তোমরা নিজেরা একটা টিম করে ইংলিশ গ্রামার, ম্যাথ, সায়েন্স, ধাঁধা, বাংলা, যে কোনো বিষয় তুমি শুধু আমাকে টপিকসটা দিবে যে স্যার আমরা এই দুজন মিলে একটা কম্পিটিশনে আসতে চাই। তোমরা দুজন মিলে টপিকস ঠিক করবে। টপিকসটা হতে পারে সাধারণ জ্ঞানের উপর। যদি মনে করো প্রতিদিন এরকম ভিডিও বানাবেন, প্রতিদিন নাও বানাতে পারি, সেটা আমার ব্যাপার। তুমি আসবে কিনা সেটা আমাকে আগে বলবে, তারপর চিন্তা করবো আসবো কি আসবো। তোমরা দুজন যদি আসো, আমি 1 ঘন্টা পরেও আবার ভিডিও বানাতে পারি, একটা সন্ধ্যার পরেও বানাতে পারি, শুক্রবার তো ফ্রি আছি। তুমি শুধু তোমার পার্টনারকে বের করো যে তোমার সাথে বুধবারের ভিডিওটা আপলোড করেছেন। হ্যাঁ, একটু পরে 1 ঘন্টা পরে পেয়ে যাবে ইনশাআল্লাহ ইউটিউবে। ঘন্টাখানেক পরে ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবে। আমরা যে টিউসডেতে ভিডিও করেছিলাম, ওই যে আমরা 4 জন লাইভে আসছিলাম, সন্ধ্যার পর পেয়ে যাবে ভিডিওটা, সন্ধ্যার পর ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো তোমরা যদি এভাবে দুজন করে অথবা দুজন অথবা একজন করে যদি কম্পিটিশন করতে চাও যে কোনো টপিকস নিয়ে, আমাকে শুধু টপিকসটা বলবে, স্যার ওই টপিকসের উপর আমরা দুজন কম্পিটিশনে আসতে চাই। তো আমার সাথে সরাসরি তুমি ফ্রি আসতে করে পারো। কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে এভাবে এরকম একটা ভিডিও আপলোড করেন। হ্যাঁ, ওসব আমার কাজ না বাবা, ওসব তোমার আব্বু আম্মু বলে দিবে তোমাকে, যারা পারে তাদের কেমনে সাথে। ইউটিউব চ্যানেল খুলছো, এটা ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। ওইটা শীর্ষ সরকার ওদের হেল্প নেবে। আমার কাজ হচ্ছে তোমাকে পড়ানো, তোমাকে পড়ায় ভালো মানুষ বানানো, প্লাস বইতে তোমাকে এই ফিরিয়ে আনা, বইয়ের মধ্যে তোমাকে ফিরিয়ে আনা। তো এই জন্য বলছি, তোমার কোনো ফ্রেন্ডের সাথে যদি কম্পিটিশন করতে চাও, যোগাযোগ করে আমাকে জানাবে। তো সন্ধ্যার পরেই আরেকটা লাইভ ক্লাস আমি করতে পারবো যদি আজকে আসতে চাও তোমরা কেউ। ওকে, তোমার সাথে কেউ যদি করতে চায় আমাকে শুধু জানাবে। তো সন্ধ্যার পরে একটা টাইম দিয়ে তোমাকে আমি সরাসরি জুম ক্লাসে নিয়ে আসবো। জি এআইডি পাসওয়ার্ড দিয়ে। তো ভালো থাকবে সবাই। আমি দেখি 3 জনকে রেডি করা যায় নাকি? হ্যাঁ 3 জন লাগবে না, 1 জন হলেও চলবে, 2 জন হলেও আসতে পারবে, 2 জন হলেও ক্লাস করা যাবে। স্যার সমস্যা নাই, স্যার সমস্যা নাই, 2 জন নিয়ে যদি রেডি করতে পারি তাহলে ভালো। ওকে, রেডি করতে হলে আমাকে জানাবে। ওকে, হ্যাঁ। এই যে তুমি কথা বলছো 6004, তোমাকে দিয়ে বাবা অনেক কিছুই হবে না। তুমি ক্যামেরাটাও অন করা জানো না। তো তুমি ক্যামেরা বন্ধ রেখে, তোমাকে আমি চিনি না, জানি না, দেখি নাই, তোমাকে আমি কি ভিডিওতে আনবো, কি উপদেশ দিব? বুঝতে পারছো? তো তুমি তো প্রথমেই মানে ভুল কাজ করে বসে আছো। ক্লাসে কখনো ক্যামেরা অফ রাখতে হয় না। ক্লাস করতে আসবে ক্যামেরা অন করে, যদি ভালো কিছু এখান থেকে নিতে চাও, পেতে চাও। তুমি ভালো আউটপুট এখান থেকে পাবে না ক্লাস থেকে। ওকে, হ্যাঁ, ভালো থাকবে সবাই। হ্যাঁ, ভালো থাকবে। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।